স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রাশিয়ার পর এবার চীনের করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চাইলে উৎপাদন করতে পারবে বাংলাদেশও। করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, পরীক্ষা শুরু 31 জুলাই, ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত। বর্ধিত লকডাউনেও রাজধানীতে একই চিত্র, সড়কে যানবাহনের চাপ, যানজট, মানুষের চলাচলও বেড়েছে। লকডাউনে খাদ্য সংকটে রাজধানী নিম্ন আয়ের মানুষ, শিগগিরই সিটি কর্পোরেশন এলাকায় প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা। এবং নাসির ও নওফেল অনুসারীদের দ্বন্দ্বে উত্তপ্ত চট্টগ্রাম মেডিকেল, 6 মাসে 8 সংঘর্ষ, বিপাকে শিক্ষার্থী, রোগী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুতনিক 5 এর পর এবার চীনের সিনোফার্ম টিকার অনুমোদন দিল বাংলাদেশ। কিছুক্ষণ আগে এই অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এক ব্রিফিংয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, সিনোফার্ম টিকার কার্যকারিতা 79%। এই মুহূর্তে 35টির বেশি দেশে এই টিকা ব্যবহার হচ্ছে। আগামী 2 থেকে 6 মাসের মধ্যে এই টিকা পাবে বাংলাদেশ। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতকে টিকার জন্য অগ্রিম অর্থ পরিশোধ করা হলেও তা পাচ্ছে না বাংলাদেশ। তাই জরুরি ভিত্তিতে রাশিয়া এবং চীনের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে, তাই রাশিয়া এবং চীন চাইলে এদেশে এই টিকা উৎপাদন করতে পারবে বলেও জানিয়েছেন জাহিদ মালিক। আমাদের সব টাকা পয়সা পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমরা ভ্যাকসিনটা পাচ্ছি না। এটা আপনারা সকলেই জানেন। কি কারণে পাচ্ছি না এই বিষয়টিও আপনারা জানেন। আমরা তো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হিসেবে আপনারা জানেন, খুব আমরা তাড়াতাড়ি করে আমরা সেই চায়নার ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি। সার্বিক বিবেচনা করে আমাদের যে কমিটি আছে সেই কমিটি এই ভ্যাকসিনটি বাংলাদেশে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেওয়ার জন্য ওনারা সুপারিশ করেন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। কুণ্ডু, যে টিকার আসলে সিনোফার্মের টিকা যেটি চীনের, সেটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে, এ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? মমিতা, যদিও বলা হচ্ছে যে 2 থেকে 6 মাসের মধ্যে এই টিকাটা বাংলাদেশে আসবে, কিন্তু উপহার হিসেবে চীনের যে টিকাটা, সেটা আপনি জানেন যে 5 লক্ষ, সেটা কিন্তু যে কোনো সময় আসতে পারে। আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিফিংকালে তিনি আমাদের জানাচ্ছেন যে সেটা 7 দিন থেকে 15 দিনের মধ্যে আমরা পেতে পারি, এবং এই টিকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে 1000 মানুষকে কিন্তু দেয়া হবে এবং তাদেরকে 7 দিনের একটা পর্যবেক্ষণে রাখা হবে। আপনি জানেন যে প্রথমে কিন্তু বাংলাদেশ এই সিনোফার্মের টিকাটা নিয়ে 3টি টিকার অনুমোদন দিল। আপনি জানেন অ্যাস্ট্রাজেনেকার, যেটা সিরাম ইনস্টিটিউটের, সেটা প্রথমে, এবং আমাদের প্রথম এবং দ্বিতীয় ডোজও দেয়া শুরু হয়েছে। এবং গত পরশু এটা রাশিয়ার একটি টিকা সিনোভ্যাক, রাশিয়ার টিকা ছাড়াও স্পুটনিক ভি যে রাশিয়ারটা, সেটা দিয়েছিল। এবং আজকে কিন্তু সিনোফার্মের, আপনি জানেন এটা চীনের রাষ্ট্রায়ত্ত একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তাদেরটাও কিন্তু অনুমতি দিল। যদিও মার্চে এইটা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই টিকাটা অনুমোদনের ব্যাপারে বলা হয়েছিল, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল যে যেহেতু WHO এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই টিকাটার অনুমতি এখনও দেয়নি, সেক্ষেত্রে কিন্তু তারাও এটাকে একটু সময় ক্ষেপণ করেছিল। তারপরে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়ন 3টি সূচকে এই টিকাটাকে ইতিবাচক হিসাবে দেখে, তারপরে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় আবার গত 5 এপ্রিলে এই স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে জানায় যে হ্যাঁ, এই টিকাটা অনুমতি আমরা পেতে পারি এবং এই টিকাটা আমাদের দেশে। রাশিয়ার যে স্পুতনিক টিকাটা রয়েছে, সেই টিকাটা কিন্তু এখনো পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি, তারপরেও কিন্তু সেটার অনুমোদন দেওয়া হয়েছে। হ্যাঁ মমিতা, আমি যেমনটি বলছিলাম যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি না হলেও কিন্তু আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জাপান সহ 7টি দেশ কোনো টিকার অনুমতি দিলেই তখনই কিন্তু আমরা বাংলাদেশের ওষুধ প্রশাসনও সেটা আমরা অনুমোদন দিয়ে থাকি। এবং আপনাকে একটি জিনিস জানাই যে এই সিনোফার্মের টিকাটি
35টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে এখন পর্যন্ত, এবং এর কার্যকারিতা 79%। অর্থাৎ আমরা বলতেই পারি যে এই টিকাটা অনেকটাই কার্যকরী। এবং নিশ্চয়ই, যেহেতু আমরা অ্যাস্ট্রাজেনেকা টিকা এখন পাচ্ছি না, বুদ্ধদেব কুণ্ডু, যেটি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এই টিকাগুলো দেশে উৎপাদন করা যাবে সেই সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলা হচ্ছে, আমরা শুনেছি স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন, সেক্ষেত্রে বাংলাদেশে উৎপাদন করা যাবে কিনা, তা যদি করা যায় কবে নাগাদ শুরু হতে পারে, এই ধরনের কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের 3টি ফার্মাসিউটিক্যালস কোম্পানি টিকা উৎপাদনে কিন্তু সক্ষমতা আছে। এবং এখানে ওষুধ প্রশাসন থেকে আমরা এ ধরনের একটা প্রশ্ন করেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে চীনা প্রতিনিধি দল বাংলাদেশের সেই 3টা যে বড় প্রতিষ্ঠান আছে যারা টিকা উৎপাদনে সক্ষম, সেখানে তারা এই যাচাই করবে, অর্থাৎ তারা এই ফ্যাক্টরিগুলোতে যাবে এবং ভিজিট করবে, এবং তারপরে যদি 3টি কোম্পানিকেই দেখে যে হ্যাঁ তারা সক্ষম এবং তাদের পরিবেশ তাদের মতো আছে, উপযোগী আছে, তখন কিন্তু তারা 3টি কোম্পানিকেই অনুমতি দিতে পারে। আরেকটি জিনিস জানিয়ে রাখি, প্রতি মাসে কিন্তু 8 মিলিয়ন ডোজ এই টিকা বাংলাদেশে উৎপাদন সম্ভব। আরেকটি জিনিস আপনাকে বলি যে এই টিকাটি যদি বাল্ক হিসেবে নিয়ে আসা হয় তাহলে 2 মাসের মধ্যেই বাংলাদেশে আসবে, এবং যদি আমরা টেকনোলজি ট্রান্সফার করি সেক্ষেত্রে কিন্তু 6 মাসের মতো সময় লাগবে বলে। আরেকটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে আবার আছে, আমরা দেখেছি যে ভারতে যে অ্যাস্ট্রাজেনেকা যে টিকাটি সেটি আসলে বন্ধ হয়ে যায়, আমরা একটি ঝামেলার মধ্যেই পড়েছি বলা যায়, ফার্স্ট ডোজটি বন্ধ হয়ে গেছে, এই যে একটি গ্যাপ তৈরি হয়েছে এবং বাকি দুটো টিকাকে অনুমোদন দেওয়া হচ্ছে, সেটি আসতে সময় লাগবে, এই সময়ের মধ্যে আসলে যে টিকার যে ধারাবাহিকতা সেটি কি আসলে নষ্ট হলো কিনা? না, সে ধরনের কিন্তু কোনো কিছু নষ্ট হয়নি মৌমিতা। কারণ হলো, আপনাকে বলি যে সরকার প্রথম থেকেই আমাদের ভারতের যখন একটু বিলম্ব হচ্ছে ভারত থেকে টিকা আসাটা, তখন চীন, রাশিয়া বা অন্য দেশের সঙ্গেও কিন্তু যোগাযোগ রক্ষা করে চলে, এবং তাৎক্ষণিকভাবে তারা এই সিদ্ধান্তেই নেয় যে শুধুমাত্র ভারতের দিকে তাকিয়ে থাকলে হবে না, অন্য যে সুযোগগুলো আছে সেগুলোকেও কাজে লাগাতে হবে। সেই প্রেক্ষিতেই কিন্তু রাশিয়া এবং চীনের এই সিনোফার্মের সঙ্গে তারা যোগাযোগ করেছে এবং তাৎক্ষণিকভাবে তারাও আগ্রহ প্রকাশ করেছে। এবং আপনাকে যেটা আগেই বলছিলাম যে 5 লক্ষ এই সিনোফার্মের টিকাটা কিন্তু 7 থেকে 15 দিনের মধ্যে চলে আসবে, এবং আমাদের এটা ট্রায়ালও শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রথম 1000 জনকে দেওয়া হবে এবং 7 দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। তারপরে যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয় তখন কিন্তু পরবর্তী যেটা কোম্পানি, এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি, এটা কিন্তু G2G অর্থাৎ সরকার টু সরকারের মাধ্যমেই এই টিকাটা আনবে। মৌমিতা। বুদ্ধদেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। চলে যাচ্ছে পরের খবরে। করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে বেসরকারি পর্যায়ে নমুনা পরীক্ষার ফি 3000 টাকা থেকে কমিয়ে 1500 থেকে 2000 টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দিয়েছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বুধবার রাতে এক সভায় সুপারিশ করা হয়েছে। সভায় দেশের করোনা পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সংক্রমণের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় দেশে অক্সিজেন সংকট নিয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ভারতের করোনার নতুন ধরন বাংলাদেশে ঢুকলে পরিস্থিতি ভয়াবহ হবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষকে সচেতন করা এবং লকডাউন পরবর্তী এক্সিট প্ল্যানের পরামর্শ দেওয়া হয়েছে সভায়। এছাড়া হাসপাতালগুলোতে আইসিইউ চালানোর জন্য লোকবল নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। শনিবারই শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত ঢাকায় অ্যান্টিজেন টেস্ট হয়েছে 930 জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছেন 91 জন। চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয়েছে 59টি, যার মধ্যে শনাক্ত 13 জন। এসব পরীক্ষার ফল পেতে সময় লেগেছে সর্বোচ্চ 30 মিনিট। বেসরকারি পর্যায়ে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম চলছে দেশের 17টি বুথে। এর মধ্যে ঢাকায় 15টি এবং চট্টগ্রামে 2টি বুথে এই পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করে ব্র্যাক। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কার্যক্রম চলছে। প্রতিটি বুথে প্রতিদিন প্রায় 150টি করে নমুনা পরীক্ষা সম্ভব হবে বলে জানিয়েছে ব্র্যাক। পর্যায়ক্রমে ঢাকায় 32টি এবং চট্টগ্রামে 4টি, মোট 36টি বুথের মাধ্যমে অধিক সংক্রমণ এলাকায় কার্যক্রমটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে ব্র্যাকের। 5 দিন ওয়েট করে থাকাটা আমার জন্য হচ্ছে একটা দুঃসহজনক একটা বিষয়। কারণ 5 দিন যদি আমার কিছু নাও থাকে তখন আমি কিন্তু এক ধরনের একটা টেনশনের মধ্যে থাকবো। আমার উপসর্গ আছে, সেটা কাশি বেশ কিছুদিন থেকে। তো এখানে অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, আমি আশা করতেছি যে এই টেস্টের মাধ্যমে আমি দ্রুত ফলটা জানতে পারবো।
করোনা মহামারী মোকাবিলায় ভারতকে জরুরি ঔষধ এবং চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 10,000 ভায়েল টিকা এবং মুখে খাওয়ার ওষুধ, 30,000 পিপিই, কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ঔষধ দিচ্ছে বাংলাদেশ। ভারতে করোনায় মৃত্যুর ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে শোক এবং সমবেদনা প্রকাশ করে বলা হয়েছে, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী। করোনায় জীবন বাঁচাতে ভারতকে সম্ভাব্য সব উপায়ে সহায়তা করবে বাংলাদেশ। প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষা 31 জুলাই শুরু হয়ে 14 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুপুরে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তিত তারিখ অনুযায়ী চ ইউনিটের ভর্তি পরীক্ষা 31 জুলাই, ক ইউনিটের 6 আগস্ট, খ ইউনিট 7 আগস্ট, গ ইউনিট 13 আগস্ট এবং ঘ ইউনিটের পরীক্ষা 14 আগস্ট অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সব ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী 10 জুলাই থেকে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে। এর আগে আগামী 21 মে থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এক সপ্তাহের বর্ধিত লকডাউনের প্রথম দিনেও রাজধানীর চিত্র বদলায়নি। সড়কে যানবাহনের চাপ, যানজট দেখা গেছে সকাল থেকেই। মানুষের চলাচলও বেড়েছে। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাতায়াত করছেন অসংখ্য মানুষ। ঢাকার বাইরে যেতে তারা বেছে নিচ্ছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা এবং প্রাইভেট কার। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য নির্ধারিত স্টাফ বাসেও তোলা হচ্ছে সাধারণ যাত্রী। এসব পরিবহনে দ্বিগুণের বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া পরিবহনগুলোতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। আগের লকডাউনের মতো এবারও দোকানপাট এবং শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খরচ বাড়ছে এবং কষ্ট অনেক বাইরে গেছে। বাসের ভাড়া যদি 30 টাকা হয়তো হুন্ডার ভাড়া হয়ে যায় মনে করেন 100 টাকা। রিক্সাতে চাচ্ছি, রিক্সা বলতে 80 টাকা নিচে যাবো না, তাহলে আমি কি করব? যেহেতু আমার অফিস খোলা, বাধ্য হয়ে আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। গণপরিবহন যেহেতু বন্ধ, তো অফিস আদালত খোলার কারণে আর আজকে যেহেতু বৃহস্পতিবার, যার কারণে একটু চাপ আছে। আর আমাদের ট্রাফিক ডিউটির ব্যাপারে পূর্বের ন্যায় আমরা স্বাস্থ্যবিধি মেনে ডিউটি করতেছি। বর্ধিত লকডাউনের প্রথম দিনের সার্বিক পরিস্থিতি জানাতে এবার রাজধানীর যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, বর্ধিত লকডাউনের চিত্র আপনার কাছ থেকে জানতে চাই, আদৌ কি লকডাউন মানা হচ্ছে? দেখুন, নাগরিক চলাচল বিধিনিষেধের যে বর্ধিত সময় চলছে, তো এই সময় বিধিনিষেধ মানার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। সেই শর্তের বাস্তবায়ন যদি এখনকার চিত্র আপনাকে দেখে, আপনি নিশ্চয় দেখতে পাবেন। আমরা আছি হচ্ছে এখন যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি পুরো রাস্তা, আপনি জানেন যে পুরো ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। একেবারে দেশের পূর্ব ভাগ থেকে অসংখ্য গাড়ি ঘোড়া আসা যাওয়া করে এই পথে, রাজধানীতে প্রবেশ করে। তো যেহেতু নাগরিক চলাচলের যে বিধিনিষেধটা দেওয়া হয়েছিল, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো যানবাহন অর্থাৎ প্রাইভেট কার ছাড়া এবং সিএনজিতে 2 জনের বেশি চলাচল করতে পারবে না, গণপরিবহন বন্ধ রয়েছে। তো এগুলো কোনো কিছু মানা হচ্ছে না। যারা নাগরিক যারা ঢাকা শহরে আসছেন ব্যবসায়িক কাজে এবং অফিস আদালতের যাদের কাজ রয়েছে, তারা এসে অসহায় অবস্থায় পড়ে গেছেন। কারণ যেহেতু গণপরিবহন নেই, সেই কারণে তারা সিএনজি অথবা অটোরিকশা অথবা রিক্সা অথবা কোথাও ট্রাকে করে তারা যাচ্ছেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে এই যাত্রাবাড়ি থেকে অসংখ্য শত শত মানুষ, একে তো সপ্তাহের আজকে শেষ দিন অর্থাৎ আগামীকাল এবং পরশু 2 দিন সাপ্তাহিক ছুটি শুরু হয়েছে, যার কারণে নগরবাসী অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। তো এদের একটা বড় অংশ এই যাত্রাবাড়ির এই পথে তারা মূলত কুমিল্লা, চট্টগ্রামের পথে যান। আমরা এখানে দেখেছি অসংখ্য মানুষ তারা সিএনজি এবং পিকআপ ভ্যানে করে তারা কুমিল্লা এবং কুমিল্লা আমরা দেখেছি দূরত্ব এবং বিষয়গুলো কিন্তু কোনো হচ্ছে না। আশেপাশে পুলিশের থানা রয়েছে, যাত্রাবাড়ি থানা রয়েছে এবং পুলিশ ক্যাম্প রয়েছে।
সেখান থেকে নজরদারিও কোনো কিছু করা হচ্ছে না। আসলে এখানে নজরদারি করার বাস্তবতাও নেই, কারণ যারা কর্মজীবী যারা রয়েছেন তারা প্রতিদিন সকালবেলা ঢাকা শহরে থাকেন, সেখানে চলে যায়। সেই আসা যাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক যে পরিবহন সুব্যবস্থা করার কথা ছিল সেগুলো কোনো কিছুই এখনো বাস্তবায়ন হয় নাই, যার কারণে এই ভুক্তভোগী মানুষগুলো তাদের বাসায় বা বাসা বাড়িতে ফেরার জন্যই এই বিকল্প বাহনে তারা যাচ্ছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা গেল যে এইসব জায়গায় 20 টাকা বা 30 টাকার ভাড়া যেগুলো ছিল সেসব ভাড়াগুলো এখন প্রায় 3 গুণ 5 গুণ এবং কোনো কোনো ক্ষেত্রে 10 গুণ ভাড়া দিয়েও তারা যাচ্ছেন। ছোট্ট একটি প্রশ্ন আপনাকে রাখতে চাই অনির্বাণ, আমি যে এই বর্ধিত লকডাউন এবং যে পরিস্থিতির বিবরণ আপনি দিচ্ছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আসলে এই পরিস্থিতি নিয়ে কি বলছেন? আপনি এই বিষয়ে কাজ করেছেন বেশ কিছু। দেখুন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং রোগ বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বরাবরই শুরু থেকে বলে আসছিলেন যে করোনা থেকে মুক্ত হতে গেলে পরে সবার আগে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই শর্তটা মেনেই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। নাগরিক চলাচলের বিধিনিষেধের যে প্রজ্ঞাপন, সেই নাগরিক চলাচলের বিধিনিষেধের সেই প্রজ্ঞাপনের শর্তই ছিল যে সামাজিক দূরত্ব এবং পাশাপাশি স্বাস্থ্যবিধির মানা। তো সেগুলো কিন্তু কোনোটাই বাস্তবায়ন হচ্ছে না। নজরদারি করার জন্য বিশেষায়িত বেশ কিছু বাহিনী মাঠে থাকার কথা ছিল, তারাও এখানে মাঠে নেই। আর সাধারণ মানুষ যারা, একদিকে মার্কেট খুলে দেওয়া হয়েছে, সেই খুলে দেওয়া মার্কেটে যেসব ব্যবসায়ী এবং কর্মচারী যারা রয়েছেন তারাও তো আসা যাওয়া করার জন্য তাদের বাহন দরকার, সে বাহনগুলো কিন্তু তাদের স্থানীয় বা তাদের প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা করেনি, যার কারণে তারা বিকল্প এই বাহনের সহায়তা তারা নিচ্ছেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি চরমভাবেই লঙ্ঘিত হচ্ছে এবং করোনা সংক্রমণের ঝুঁকি যে রয়েছে সেই ঝুঁকিগুলো কিন্তু প্রতিদিনই বাড়ছে। তো এই ক্ষেত্রে সাধারণ মানুষকে যতখানি দায় দেওয়া যাচ্ছে ঠিক ততখানি দায় কিন্তু নিতে হবে প্রশাসনকেও, কারণ এই পুরো ব্যবস্থাপনাকে নজরদারি করার জন্য বিশেষায়িত বিভিন্ন অনির্বাণ, এবং ভারতের সংক্রমণ পরিস্থিতি আমরা দেখেছি, আমাদের সতর্ক হওয়ার সময় আসলে চলে এসেছে। নতুন ধরনও ভারতের, সেটি অনেক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সচেতনতা আমাদের প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য। লকডাউনের মধ্যেও মার্কেট, হাট বাজার এবং রাস্তাঘাটে মানুষের ভিড় বেড়েছে। গণপরিবহন ছাড়া অন্য সব যানবাহন চলাচলে প্রায় সড়কে জট লেগে থাকে। সিলেটের রাস্তার চেকপোস্টগুলো তুলে দেওয়ায় বেড়েছে যান চলাচল, একই সাথে প্রতিদিনই বাড়ছে জনসমাগম। পাশাপাশি শপিং মলগুলোতে ক্রেতার ভিড় বাড়লেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এখন মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন লোকজন। রংপুরে সকাল 7টার পর থেকেই রাস্তাঘাট বাজারে মানুষের ভিড় বাড়ছে। দোকানপাট খুলে দেওয়ায় মানুষের চলাফেরা বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। মাস্ক ইউজ করতেছে না, হ্যাঁ, স্বাস্থ্যবিধি মানতেছে না, মানে বেপরোয়াভাবে চলাফেরা করতেছে, আড্ডা দিতেছে, যার কারণে মার্কেটগুলো খোলা থাকার কারণে আসলে বিশেষ করে করোনা বাড়ার সম্ভাবনা খুবই বেশি। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনটেন করে চলাফেরা করা। করোনা মহামারী মোকাবিলায় টানা লকডাউনে খাদ্য সংকটে রাজধানীর নিম্ন আয়ের মানুষ। ব্যক্তি উদ্যোগে কেউ কেউ ত্রাণ সহায়তা দিলেও এখনও পৌঁছেনি সরকারি সহায়তা। তবে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, শিগগিরই সিটি কর্পোরেশন এলাকায় অর্থ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রায় 1 মাস ধরে চলছে লকডাউন। কাজ হারিয়ে দিশেহারা রাজধানীর অনেক নিম্ন আয়ের মানুষ দীর্ঘদিন কাজ না থাকায় পড়েছেন খাদ্য সংকটে। গত বছর অনেকে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এলেও এবার তাও খুব একটা মিলছে না। ধানমন্ডিতে দরিদ্রদের খাদ্য সহায়তা দিচ্ছেন 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা। ব্যক্তি উদ্যোগে চাল, ডাল, তেল, সেমাই, চিনি দিচ্ছেন তিনি। তবে তার ওয়ার্ডে এখনো পৌঁছায়নি সরকারি সহায়তা। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে, এটাই বড় কথা। তার নির্দেশনা আমরা আমার ব্যক্তিগত তরফ থেকে এই ফান্ড থেকে আমি এটা করছি। সরকারিভাবে কোনো অনুদান, কোনো কিছু ঢাকা সিটি কর্পোরেশন থেকে সরকারিভাবে আমি এখনো পাইনি। তো পেলে আরও আমার জন্য আরও সুবিধা হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের প্রায় 35 লাখ পরিবারকে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, সেই সহায়তা পাবেন ঢাকার 2 সিটির বাসিন্দারাও। কাউন্সিলরদের অধীনে যে এলাকাটি, সে এলাকাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন 10টা সাবজোন করা হয়েছে। এলাকার বিশিষ্ট ব্যক্তি, মসজিদের ইমাম, ওনাদেরকে নিয়ে একটা খণ্ড খণ্ড কমিটি করার কথা, এবং সে সমস্ত কমিটিগুলা যে সমস্ত ত্রাণগুলো আসবে তারা সহজে দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। সরকারি সহায়তা বিতরণে গত বছর জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। তবে এবার কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তাজুল ইসলামের।
তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে এটা নিয়ন্ত্রণে এসে গেছে। আমার মনে হয় এই মেসেজটা সবার কাছে এখন পরিষ্কার যে ত্রাণ নিয়ে যদি কোনো অনিয়ম কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতএব নতুন করে আমার মনে হয় কেউ দুর্নীতির সাথে আর জড়িত হইতে সাহস করবে না। প্রকৃত দরিদ্ররা যাতে সরকারি সহায়তা পায় তা নিশ্চিতে নজর দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার এমডি তানভীরের আগাম জামিন আবেদনের শুনানি হয়নি। করোনার কারণে আদালত আগাম জামিন আবেদনের শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখায় এই শুনানি হয়নি। বিচারপতি মামুনুর রহমান এবং বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আবেদনটি শুনানি হওয়ার কথা ছিল। তবে আগাম জামিন আবেদনের শুনানির ক্ষেত্রে আসামিকে আদালতে উপস্থিত থাকতে হয়। এই কারণে করোনা পরিস্থিতিতে সব আগাম জামিন আবেদনের শুনানি বন্ধ রাখা হয়েছে। গত সোমবার গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোভান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন এই তরুণীর বোন। মামলার 2 দিন পর বুধবার আনভীর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। আজ সেই জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো, তবে আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে। তাই আরও 2 থেকে 3 দিন হাসপাতালে থাকতে হবে তাকে। বুধবার রাতে এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনার চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিস, হাইপারটেনশন, রিউমেটিক আর্থ্রাইটিস সহ কয়েকটি রোগে ভুগছেন তিনি। দ্বিতীয় দফায় সিটি স্ক্যান সহ কয়েকটি পরীক্ষা করাতে মঙ্গলবার রাত 9:30টায় খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে রাত 12টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যন্ত যেগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলোর রিভিউ করেছে, অর্থাৎ পর্যবেক্ষণ করে, এবং সেই পরীক্ষার পরবর্তীতে পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ওনার সার্বিক চিকিৎসার প্ল্যানিংটা কমপ্লিট হবে। কর্মকর্তা কর্মচারীদের বেতন, বোনাস এবং পুনর্বাসনের জন্য প্রণোদনা হিসেবে 5,000 কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সকালে গাবতলীতে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন সমিতির নেতারা। সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ দাবি করেছেন, চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় 30 লাখ শ্রমিক এবং 3 লাখ বাস ট্রাক মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি দাবি করেন, গত বছর লকডাউনে তাদের 5,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, যা এখনও কাটিয়ে ওঠা যায়নি। তাই পরিবহন শ্রমিকদের জন্য প্রণোদনা এবং আর্থিক প্রতিষ্ঠানের সুদ মওকুফ এবং ঋণ হাল নাগাদের দাবিও জানিয়েছেন মালিক সমিতির নেতারা। কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত গণপরিবহন মালিকদের গাড়ি মেরামত এবং কর্মরত শ্রমিক কর্মচারীবৃন্দের বেতন, ঈদ বোনাস, পুনর্বাসনের জন্য বিশেষ প্রণোদনা হিসাবে 5,000 কোটি টাকা, বিশেষ প্রণোদনা তহবিল থেকে স্বল্প সুদে সহজ শর্তে 5,000 কোটি টাকা বরাদ্দের আবেদন। আওয়ামী লীগের 2 নেতার অনুসারীদের মুখোমুখি অবস্থানে অস্থির চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস এবং হাসপাতাল। 6 মাসে অন্তত 8 বার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের 2 পক্ষ। সবশেষ মঙ্গলবারও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটলে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম মেডিকেল কলেজে সক্রিয় আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজমর নাসিরের অনুসারীরা। গত বছর মেয়র পদ থেকে নাসিরের বিদায়ের পর ক্যাম্পাসে সক্রিয় হতে শুরু করে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা। এরপর থেকেই ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়ায় এই 2 নেতার অনুসারীরা। করোনা রোধে চলমান লকডাউনেও থেমে নেই 2 পক্ষের মারামারি। নাসির অনুসারীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে নওফেলের অনুসারীরা। অন্যদিকে নওফেলপন্থীরা বলছেন, কেন্দ্রীয় সংসদের অনুমোদন ছাড়াই ছাত্রলীগের নামে অপকর্ম করছে নাসির ঘনিষ্ঠরা। বিগত 1 থেকে 1.5 বছর ধরে কিন্তু এই ঝামেলা। এই যে কালকে যে যারা আসলেন এখানে বহিরাগত, তাদের তো ক্যাম্পাসে আসার কথা না, এবং তারা সবাই কিন্তু এই মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাহেবের অনুসারী। তারা সবাই স্বীকৃত অনুসারী। তা তারা এসে এখানে যে মাস্তানিটা করে গেল, এটাকে আসলে ঠিক? সেন্ট্রাল ছাত্রলীগের আসলে কোনো অনুমোদন নেই, বা যেমন নাসিরউদ্দিনের তারা হচ্ছে স্বাক্ষরে তারা তাদের কমিটিটা রান করে, এবং ব্যাপারটা হচ্ছে যে তারা এই ছাত্রলীগের নাম দিয়ে ক্যাম্পাসের আশেপাশে আপনার বিভিন্ন মেডিকেল স্টোর গুলাতে
তারপরে ক্যাম্পাসের ইভেন হচ্ছে আপনার প্রত্যেকটা দোকান থেকে অ্যাম্বুলেন্স গুলো থেকে চাঁদা তোলে ছাত্রলীগের নাম দিয়ে। ক্যাম্পাস উত্তপ্ত থাকায় বিপাকে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগীরাও। দফায় দফায় বৈঠকেও সমস্যার সমাধান না হওয়ায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তো আমরা ওই কমিটিকে আমরা ওইভাবে ওটা লিখিত আকারে থাকবে, যেহেতু ফেসবুকে তার মানে ভিডিও আছে, ভিডিও ক্লিপসগুলো দেখে সেগুলোর বিষয়ে আমরা ওরকম রিকমেন্ডেশন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে পুলিশের লক্ষ্য থাকে দ্রুত এটাকে সমাধান করা। সেই সময় কে বহিরাগত কে বহিরাগত না এটা যাচাই করার সুযোগ থাকে না। আমরা তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। বহিরাগত যারা এখানে সমস্যা তৈরি করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1200 আর 1300 শয্যার এই হাসপাতালের উপর নির্ভর করে এই অঞ্চলের অন্তত 3 কোটি মানুষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আপনারা আছেন বিরোধীহীন সংবাদ দুপুরে, সংবাদে আরো যা থাকছে। চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেলের ট্যাঙ্কারে আগুনে 2 জনের মৃত্যু, আহত 2। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত বলে ধারণা। জেলায় জেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ধান কাটা মাড়াই। করোনার কারণে শ্রমিক সংকটে বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রম। রমজানের শুরু থেকেই 10,000 দরিদ্র মানুষের মাঝে ইফতার এবং সেহরি বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। একদল স্বেচ্ছাসেবক দিন রাত পরিশ্রম করে খাবার তৈরির পর প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন এলাকায়। সংগঠনটি বলছে, যে কোনো পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয় তাদের প্রধান উদ্দেশ্য। বিশাল আকৃতির এই হাঁড়িতে রান্না হচ্ছে একসঙ্গে 3,000 মানুষের খাবার। কেরানীগঞ্জের এই মেগা কিচেনে প্রতিদিন 10,000 মানুষের খাবার রান্না করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। 100 কেজি চাউলের মধ্যে রান্না করি, আর ছোলা 80 কেজি, গরুর গোশ রান্না করি। একটা গরুতে মনে করেন 120 কেজি কি 30 কেজি যা হয় একটা গরুতে, তাই রান্না করি। সেহরির জন্য আপনার গিয়ে ভাত রান্না হয়, গরুর মাংস রান্না হয়, তারপর ইফতারের জন্য ছোলা বুট রান্না হয় এটার মধ্যে, এই কড়াইতে। এই পাত্রটির আকার 8.5 ফুট, গভীরতা 2 ফুট, প্রায় 100 কেজি গোশত, 800 ডিম, 25 কেজি ডাল, 20 কেজি সবজি একসঙ্গে করা যায় হাজার মানুষের রান্না। ইফতার রান্নাটা মূলত শুরু হয় একদম ভোরে, আর ইফতারের প্যাকেজিংটা হয় দুপুরবেলা, এবং দুপুরের নামাজের পরপর আমরা বিতরণে চলে যাই ঢাকার বিভিন্ন বস্তিতে, বিশেষ করে যেখানে নিম্ন আয়ের মানুষজন থাকে তাদের কাছে খাবারটা আমরা পৌঁছে দিই। ইফতারের জন্য রান্না করা খাবার প্যাকেট করা হয় কিচেনেই, তারপর পৌঁছে দেওয়া হয় রাজধানীর বিভিন্ন এলাকার বস্তিতে অসহায় মানুষের ঘরে ঘরে। এখানে কাজ করার মতো যে আনন্দটা, আমার মনে হয় না এই আনন্দটা অন্য 10টা কাজ করে এই আনন্দটা আসলে পাওয়া যাবে। আমরা এখানে রোজ 10,000 মানুষের খাবার তৈরি করি। ইফতারিতে হচ্ছে আপনার ছোলা, বেগুনি, জিলাপি, ডিম, তারপরে খেজুর, মুড়ি, বিস্কিট। সেহরির জন্য রান্না করা হয় ভাতের পাশাপাশি গরু কিংবা খাসির মাংস। গভীর রাতে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয় সেহরির খাবার। দেশের বিভিন্ন জায়গায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের রয়েছে 12টি শাখা। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জেও বিতরণ করা হয় খাবার। সমাজের বিত্তবান মানুষের সহায়তায় চলছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে আটকে পড়া প্রায় 550 বাংলাদেশি গত 3 দিনে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছেন। সীমান্ত বন্ধের পর বিশেষ ছাড়পত্র নিয়ে দেশে প্রবেশ করেছেন তারা। এর মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় 17 জনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে নিজ খরচে হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা মানুষেরা আছেন আতঙ্কে। তারা বলছেন, এভাবে হোটেলে থাকায় তারাও আছেন সংক্রমণ ঝুঁকিতে। ভারতের সাথে সীমান্ত বন্ধের পর এনওসি নিয়ে ভারত থেকে 4 জন করোনা পজিটিভ রোগী দেশে প্রবেশ করেছেন, যাদের পাঠানো হয়েছে যশোর সদর হাসপাতালে। এখানকার সবাই পেশেন্ট, কার ভিতরে করোনা আক্রান্ত হয়েছে সেটা আমরা কেউ জানি না। যদি এখানে থাকি তাহলে আমি মনে করি আমারও হতে পারে। তাই এর জন্য আমি আমার স্বাস্থ্যের জন্য আমি মনে করি আমার বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত। আমরা তো কোভিড নেগেটিভ নিয়ে আসছি, কারণ 24 ঘন্টা হচ্ছে, গতকালকে আমরা টেস্ট করছি, আজকে আসলাম। এখন যদি যা বাসায় নিয়ে আমরা কোয়ারেন্টাইন থাকতাম তাহলে তো আমাদের সুবিধাই হতো।
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে এমটি ইরাবতী 1 নামের তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে 2 জন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও 2 জনকে। 2 ঘন্টা চেষ্টায় সকাল 9:30টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রায় 1400 মেট্রিক টন কন্ডেনসেট নিয়ে বুধবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় 9 নম্বর জেটির বিপরীত পাশে সুপার পেট্রোকেমিক্যালের ঘাটে নোঙর করে এমটি ইরাবতী। রাতেই জাহাজ থেকে কন্ডেনসেট খালাস শুরু হয়। সকালে জ্বালানি খালাসের পাম্প রুমে বিস্ফোরণ ঘটে। একটা শব্দ হইলো, শব্দের লগে কেমন যেন আমার সিটও মুসরা কুসরা খাই গেছে। আমি শোয়াছিলাম, তারপর দেখলাম যে উপরের ডেকোরেশনের ইয়াগুলো সিটে গায়ে ভরতেছে। কি ব্যাপার, লাভ দিয়ে মশারি সরাইয়া বাইরেছি, বাইরে দেখি লোকজন ছুটাছুটি করতেছে। পরে ট্যাঙ্কারের ভেতর থেকে উদ্ধার করা হয় নিজামুদ্দিন ও আলমগীর নামে 2 ক্রুর দগ্ধ মরদেহ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় শাহাবুদ্দিন ও আবু সুফিয়ান নামের 2 জনকে। 7টার দিকে খবর পাচ্ছি আগুন লাগছে, তখন থেকে আমরা গ্রাম থেকে আসতেছি। ফোনে খবর পাইলাম যে উনি আর নাই, আমার বাগিনা নাই, পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। এছাড়া জাহাজের অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যে ইঞ্জিনের মধ্যে আগুনটা ছিল সেটাকে আমরা ফোম ইউজ করে সেখানে আমরা আগুনটা কন্ট্রোলে নিয়ে আসি। পাশাপাশি আমরা 2 জন ডেড ভিকটিমকে বের করতে সক্ষম হই এবং 2 জন যে লাইভ ভিকটিম ছিল তাদেরকে মেডিকেলে হস্তান্তর করা হয়। মরদেহ দুটি কর্ণফুলী থানা পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 26 মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংগঠনটির বিলুপ্ত কমিটির সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক মুফতি হারুন ইজহারকে আটক করা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসা থেকে তাকে আটক করে র্যাব। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। মুফতি হারুন ইজহারের বাবা মুফতি ইজাহার 20 দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্য জোটের একাংশের সভাপতি এবং হেফাজতের বিলুপ্ত কমিটির নায়েবে আমির। 2013 সালের 7 অক্টোবর লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় 2 জন মারা যান। ওই ঘটনায় মুফতি হারুন গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। এই ঘটনায় 3টি এবং হেফাজতের নাশকতার 8 মামলা সহ মোট 11টি মামলায় বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে চলছে বোরো ধান কাটা মাড়াই। করোনা মহামারী এবং লকডাউনের কারণে শ্রমিক সংকট থাকলেও ধান কাটায় তেমন প্রভাব পড়েনি। কিশোরগঞ্জে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের ভর্তুকির মাধ্যমে 130টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। প্রতিটি কম্বাইন্ড হারভেস্টারে মাত্র 2 জন শ্রমিক দিয়ে প্রতিদিন 8 একর জমির ধান কাটা মাড়াই করা সম্ভব হচ্ছে। রংপুরের মিঠাপুকুরে কৃষকের জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে জেলা ছাত্রলীগ। করোনায় শ্রমিক সংকটের কারণে জমিতে ধান নষ্ট হয় এমন উদ্যোগ নেওয়া হয়। বেনাপোলেও চলছে মাসব্যাপী ধান কাটার উৎসব। স্বেচ্ছাশ্রমে জমির ধান কেটে দিচ্ছে যুবলীগ, কৃষক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান কাটার আরও খবর জানাতে রংপুর থেকে আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ধান কাটা কেমন চলছে আর শ্রমিক সংকট সেখানে আছে, যে মেশিনের কথা বলা হচ্ছে সেই মেশিনের মাধ্যমে আসলে কতটুকু কাটা এবং মাড়াই করা সম্ভব হচ্ছে? মূলত প্রথমেই জানিয়ে রাখি যে রংপুরে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা রংপুরে একমাত্র যে কৃষি এলাকা সেটি হচ্ছে অর্থাৎ তামপাটপুর একটা ইউনিয়নের এলাকাতে আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু ধান কাটা চলছে। আপনাদের একটু দেখাতে চাই যে যারা অর্থাৎ উপজাতি নারী কৃষক রয়েছেন তারা কিন্তু ধান কেটে অর্থাৎ কৃষকের বাড়িতে অর্থাৎ শ্রমিক কৃষকের বাড়িতে উঠে দেবে, এটি আসলে তারা কাটছেন। তবে একটা বিষয় জানিয়ে রেখেছে, মেশিন দিয়ে যেটি ধান কাটা হচ্ছে সেটি কিন্তু বিভিন্ন জায়গাতে হচ্ছে, সেখানেও কিন্তু দামের একটু বেশি হওয়ার কারণে অর্থাৎ শ্রমিক দিয়ে তারা অনেকে কিন্তু ধান কেটে নিচ্ছেন। এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা ধান কেটে দিচ্ছেন এদের কিন্তু প্রতিদিনেই অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত তাদেরকে 350 টাকা করে দিন মজুর দেওয়া হয়, অর্থাৎ খুবই কম, যেটি এদের যে দাবি অনুযায়ী তারা বলছেন যে তাদেরকে খুবই কম টাকা দেওয়া হচ্ছে। তবে এই কৃষক সংকট হওয়ার কারণে যারা উপজাতি রয়েছেন তাদেরকেই শুধু মূলত এখন পাওয়া যাচ্ছে, বাকিরা অনেক সে বিভিন্ন গার্মেন্টস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা চাকরি করতে গিয়ে এই শ্রমিক সংকটের প্রভাব পড়েছে। তবে গত কয়েকদিন ধরে বৃষ্টির একটু প্রভাব, গত
কিন্তু গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু শ্রমিকদের যে সংকট এটা কিন্তু অর্থাৎ যারা কৃষি জমিতে যেসব ধান পেকে গেছে এই ধানগুলো কাটবার জন্য বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে কিন্তু তাদের শ্রমিকদের তারা ব্যবস্থা করছেন যে তাদের ধান কাটা দ্রুত যাতে হয়। তবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে ধানের জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি কিন্তু প্রায় ফলন নিয়ে কৃষকরা কি বলছেন এবং ধান মারা কাটা নিয়ে তারা কি বলছেন? রংপুর ফলন যথেষ্ট পরিমাণ হয়েছে, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে এক বিঘা জমিতে এবার 15,000 টাকা করে তাদের ধান রোপণ করতে খরচা হওয়ার পরে তারা কিন্তু লসের আইটেম পড়ছে, এটা বলছেন কৃষকরা। তবে মারাই নিয়ে একটা তাদের সংজ্ঞা রয়েছে যে ধান মারাই বিভিন্ন জায়গাতে তারা মারাই করতে পারছেন না, কারণ বেশি মেশিন অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে মেশিন না থাকার কারণে কিন্তু এই মারাইটি একবারে দুর্বল হয়ে পড়েছে। যারা জমির মালিক রয়েছেন তাদের যে দাবি, তারা বলছেন যে ক্ষেতের জমি খেতেই থেকে যাচ্ছে, কারণ হচ্ছে মারাই করার যে মেশিন তাদেরকে ডেকেও পাওয়া যাচ্ছে না, অনেক দ্রুত থেকে দূর দূরান্ত থেকে আনা হচ্ছে। তবে রংপুর বিভাগে এবছর আমরা যেটা জানতে পেরেছি যে ধানের যে এবার আবাদ হয়েছে সেটা হচ্ছে 5,03,000 হেক্টর জমিতে। রংপুর জেলায় এবার ধানের যে ফলন হয়েছে আবাদ হয়েছে সেটি 1,31,000 হেক্টর জমিতে। নিশ্চয়ই আপনি দেখতে পেরেছেন যে এই সব জমিতে কিন্তু এরকম রংপুরে সব থেকে বেশি এবার ধানের আবাদ অর্থাৎ ফলন হয়েছে। এই ফলন নিয়ে তারা শঙ্কা করছে এবং অনেকে এবং খুশিও রয়েছেন এই কৃষক যারা রয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। জুনে বাণিজ্যিকভাবে বাজারে আসছে ফুড স্যানিটাইজার হাইজিয়া, যা বাইরে থেকে আনা শাক সবজি চাল ডাল মাছ মাংস থেকে করোনা ভাইরাস সহ সব ক্ষতিকর জীবাণু ধ্বংস করবে। সংশ্লিষ্টদের দাবি, জাপান বাংলাদেশ যৌথ গবেষণায় প্রাকৃতিকভাবে তৈরি এই স্যানিটাইজারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাজার থেকে আনা শাকসবজি চাল ডাল মাছ মাংস বা ফলে থাকতে পারে নানা ধরনের ক্ষতিকর জীবাণু। এসব পণ্যকে ভাইরাস বা জীবাণুমুক্ত করতে বাংলাদেশ জাপানের যৌথ গবেষণায় তৈরি হচ্ছে ফুড স্যানিটাইজার হাইজিয়া। গত বছর থেকে পরীক্ষামূলকভাবে তৈরি হলেও এখন শুরু হচ্ছে বাণিজ্যিক উৎপাদন। আপনি শাক সবজি কিংবা অন্য যা কিছুই ধুবেন, তুলে পরে ওখান থেকে ব্যাকটেরিয়া ভাইরাস, এই যে করোনা ভাইরাস সহ অন্যান্য ভাইরাসগুলো চলে আসবে, মারা যাবে। এবং এর সঙ্গে যদি কোনো পেস্টিসাইড রেসিডিউস থেকে থাকে ওটাও বের হয়ে আসে। পরে ওই পানিটা ফেলে দিয়ে আপনি রিন্স করে নিয়ে আপনি শাকসবজিগুলো তখন ফ্রেশ, আপনি কাঁচাও খেতে পারবেন, তারপর রান্না করতে পারবেন। পণ্যকে জীবাণুমুক্ত করতে 1 লিটার পানিতে 0.1 গ্রাম স্যানিটাইজার দিয়ে 40 সেকেন্ড থেকে 1 মিনিট রাখতে হবে। হেডের মধ্যে 3টা ছিদ্র আছে, তো প্রতি লিটারে 3টা শেক দিলে যে পাউডারগুলো পড়ে, এইভাবে লিটার প্রতি 3 শেক চিন্তা করবে। যদি আমি 5 লিটার ব্যবহার করি 3 5 15 শেক। যে বাজার থেকে রান্নার পূর্ব পর্যন্ত এই সময়টা ইউ ক্যান বি কন্টামিনেটেড উইথ করোনা ভাইরাস। তো সেক্ষেত্রে আমাদের সাজেশন হলো এটা ব্যবহার করেন প্লিজ। আশা করি আমরা ভালো ফল পাবো এবং অন্তত বাজার থেকে যে কন্টামিনেশন, বিশেষ করে আপনার বাজারের পণ্য থেকে, সেখান থেকে আপনি বেঁচে থাকবেন। বিপণনকারী প্রতিষ্ঠান পজিটিভ বায়োটেকের বর্তমান উৎপাদন সক্ষমতা প্রতি মাসে 5 লাখ পিস। 50 গ্রাম একটি স্যানিটাইজারের দাম 250 টাকা আর 25 গ্রামের দাম 130 টাকা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরোধীন সংবাদ, দুপুরে সংবাদ আলোচনা থাকছে। ভারতে আবারও একদিনে করোনা শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড। যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফেরার পরামর্শ। ক্যান্ডিতে সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম সেশন হতাশায় কাটল বাংলাদেশের। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর দিশেহারা বোলাররা। ভারতে আবারও একদিনে সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় সেখানে মারা গেছে 3,647 জন। নতুন শনাক্ত 3,79,000-এর বেশি। করোনায় আক্রান্ত হয়ে সেলফ আইসোলেশনে আছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় ভারত থেকে নাগরিকদের ফিরে আসার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। 15 এপ্রিল থেকে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়ায় 2 লাখ। এক সপ্তাহের বেশি সময় ধরে সেই সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে আক্রান্তের হার 21.45%। গত 7 দিনে ভারতে প্রাণ গেছে 20,000-এর বেশি মানুষের। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা 75% বেশি। দ্বিতীয় ধাপের করোনার আঘাতে ভারতে হু হু করে বাড়ছে সংক্রমণ।
দিল্লি, মুম্বাই, লখনউয়ের মতো বড় বড় শহরের সর্বত্র করোনার প্রকোপের ছাপ স্পষ্ট। তবে কেবল বড় শহর নয়, ছোট শহর এমনকি গ্রামগঞ্জেও পড়তে শুরু করেছে করোনার ভয়াল থাবা। এলাহাবাদ, ভাগলপুর, কোটা, নৈনিতাল, কবিরধামের হাসপাতালগুলো ছাড়িয়ে গেছে রোগী ধারণ ক্ষমতা। দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। যথাযথ চিকিৎসার পাশাপাশি শেষকৃত্যের আয়োজন নিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারকে। গণপরিবহনের অভাবে অনেককেই দেখা গেছে নিজ উদ্যোগে স্বজনের মরদেহ বহন করতে। রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি থেকে ভারতে পৌঁছেছে জরুরি চিকিৎসা সেবা সামগ্রী। ভারতে 25,000 অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহের আশ্বাস দিয়েছে চীন। এদিকে ভারতের তৈরি করোনা টিকা নতুন ধরনের ভাইরাস প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। চলমান পরিস্থিতির মধ্যে শনিবার থেকে ভারতে 18 বছরের বেশি বয়সীদের টিকা কার্যক্রম শুরু হচ্ছে। বুধবার টিকার জন্য নিবন্ধন করেছেন 1,30,00,000-এর বেশি মানুষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাসের টিকা তৈরির পর এবার করোনা রোগীদের চিকিৎসায় ওষুধ তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার। সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও আলবার্ট বোরলা। তিনি জানিয়েছেন করোনা চিকিৎসার জন্য 2টি অ্যান্টিভাইরাল ওষুধ নিয়ে কাজ করছেন তারা। এর মধ্যে একটি মুখে খাওয়া যাবে এবং অন্যটি ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করা যাবে। এর মধ্যে মুখে খাওয়ার ওষুধে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বোরলা। ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে চলতি বছরের শেষ নাগাদ ওষুধগুলো ব্যবহারের জন্য প্রস্তুত হবে বলেও জানিয়েছেন বোরলা। আগামী বছর বাজারে আসতে পারে করোনার ওষুধ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 8ম এবং শেষ ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এই দফায় 4 জেলার মোট 35টি আসনে ভোট হচ্ছে। বুথের নিরাপত্তা থেকে স্বাস্থ্যবিধি বজায় রাখা শেষ ধাপে সব বিষয়ে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। বেশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদে। এদিকে করোনা আক্রান্ত হয়েও ভোট দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে সমর্থকদের সংস্পর্শে আসেন তিনি। মিঠুনের এমন কর্মকাণ্ডে শুরু হয়েছে সমালোচনা। 8 ধাপের ভোট গ্রহণ শেষে 2রা মে রোববার প্রকাশ করা হবে ফলাফল। তার আগে শনিবার তৃণমূলের 288 জন প্রার্থীকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন দলের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। तो कांग्रेस के लिए अपने वजूद को बचाए रखने का सवाल। पश्चिम बंगाल विधानसभा चुनाव के 8वें चरण में 35 सीट के लिए वोट। পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে ক্যাচ মিসের মাসুল গুনছে বাংলাদেশ দল। জীবন পেয়ে 50 করেন দিমুত করুণারত্নে। প্রথম ঘন্টায় নিয়ন্ত্রিত বোলিংয়ের পরে দিশেহারা বোলাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে এখনো পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে 150 রান। প্রথম ঘন্টায় লঙ্কান 2 ওপেনারকে বেশ চাপে রাখেন বোলাররা, তবে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু দিতে পারেননি তাসকিন রাহি এবং শরীফুল। ইনিংসের 20তম ওভারে তাসকিনের বলে স্লিপে করুণারত্নের ক্যাচ নিতে পারেননি শান্ত। একটু পর সুযোগ পান থিরিমান্নেও। 50 পেয়েছেন 2 ওপেনার। এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। ইবাদতের জায়গায় অভিষেক হয়েছে পেসে শরীফুল ইসলামের। শ্রীলঙ্কা দলেও রয়েছে 2 পরিবর্তন। Thought process needs a little adjustment, fine tuning. Something out of the ordinary has got to be thought out. পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে হারালো ম্যান সিটি। ঘরের মাঠে ইংলিশ ক্লাবটির কাছে 2-1 গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। দারুণ জয়ে ফাইনালে পথে অনেকটাই এগিয়ে গেল সিটিজেন্স। আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে নেইমার এমবাপেদের কঠিন পরীক্ষা। নিজ ডেরায় পিএসজির দাপট, ব্যস্ত ম্যান সিটির রক্ষণ। প্রথমে সুযোগ পেলেন নেইমার, তৈরি করে নিলেন নিজের ক্যারিশমায়। তবে সে যাত্রায় এডারসনের রক্ষা সিটির। নেইমারের আক্ষেপ কিছুক্ষণ পরেই পুষিয়ে দিলেন আরেক ব্রাজিলিয়ান। ডি মারিয়ার কর্নার থেকে নিখুঁত হেডে লিড এনে দেন মার্কিনিওস। সিটিও সুযোগ পেয়েছিল প্রথমার্ধের শেষ দিকে, সেখানে সফল হতে পারেননি লাকি চার্ম ফিল ফোডেন। পিছিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেন্স।
দ্বিতীয়ার্ধে সিটির দুর্দান্ত কামব্যাক, সমতায় ফিরতে সময় লাগেনি। ডি বক্সের বাইরে থেকে ডি ব্রুইনার গোল বদলে দেয় ম্যাচের গতি। বাকি সবার তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। পরের ধাক্কা কিছুক্ষণ বাদে এবার ফ্রিকিকে রিয়াদ মাহরেজের জাদু ভেঙে দেন পিএসজির নরবরে রক্ষণ দেয়াল। 7 মিনিটে 2 গোল করে নতুন উদ্যমে সিটি। হতাশায় মেজাজ হারিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন পিএসজির ইদ্রিসা গেই। বাকি সময়ে ব্যবধান আর না বাড়লেও ফাইনালের পথে এগিয়ে গেল গার্দিওলার দল। ঘরের মাঠে এমন পরাজয় দুঃখজনক। এখন ম্যানচেস্টারে জয়ের ব্যাপারে ভাবতে হবে। যদিও সিটির মাঠে 2 গোল করা অনেক কঠিন হবে, তবে আমরা আমাদের সামর্থ্যে আত্মবিশ্বাসী। অর্ধেক কাজ শেষ হয়েছে, বাকিটা দ্বিতীয় লেগে। পিএসজির ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে, তবে পিএসজির মাঠে দ্বিতীয়ার্ধে যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা আমাদেরই বেশি থাকবে। ফিরতি লেগে নেইমার এমবাপেদের সামনে কঠিন লক্ষ্য, কারণ নিজেদের মাঠে প্রায় অপরাজেয় ম্যান সিটি। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় টেবিলের শীর্ষে ওঠার হাতছানি বার্সেলোনার সামনে। ঘরের মাঠে কাতালানদের চ্যালেঞ্জ গ্রানাদা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। এল ক্লাসিকোতে হারের পর টানা 3 জয়ে চাঙা বার্সা। ছন্দে ফিরেছেন গ্রিজম্যান। শেষ 3 ম্যাচে 4 গোল করেছেন ফরাসি তারকা। আগে থেকেই মাঠের বাইরে কুতিনিও এবং আনসু ফাতি। এছাড়া দলে বড় কোনো ইনজুরি সমস্যা নেই। শিরোপা জিততে দলের সেরাটা চান কোচ রোনাল্ড কোম্যান। 33 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ, 71 পয়েন্ট নিয়ে 2-এ রিয়াল মাদ্রিদ। আমরা এমন এক জায়গায় আছি যেখান থেকে লিগ লিডার হওয়ার সুযোগ আছে, তবে তার আগে ম্যাচ জেতাটা সবার আগে। যেটা আমি আগেও বলেছি, আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। যদি তা করতে পারি তাহলে শিরোপা জেতা সম্ভব। ইউরোপা লিগের সেমিফাইনালে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে রেড ডেভিলসের প্রতিপক্ষ রোমা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এ নিয়ে সপ্তমবার মুখোমুখি হতে যাচ্ছে 2 দল। আগের 6 দেখায় মাত্র একটিতে হেরেছিল ইংলিশ জায়ান্টরা। ইনজুরি ইস্যুতে এই ম্যাচে অ্যান্থনি মার্শিয়াল এবং ফিল জোন্সকে পাচ্ছে না ম্যান ইউনাইটেড। তবে পায়ের চোটে ভুগতে থাকা রাশফোর্ডকে নিয়ে শঙ্কা নেই। অন্যদিকে একই সময়ে আরেক ম্যাচে ভিয়ারিয়ালের আতিথ্য নেবে আর্সেনাল। বড় কোনো ইনজুরি সমস্যা নেই গানারদের। ওডিগার্ড, লাকাজেত, অবামেয়াংদের ফর্মে আস্থা রাখতে চান কোচ মিকেল আর্তেতা। 2005 সালের পর 4 দেখায় ভিয়ারিয়ালের কাছে হারেনি আর্সেনাল। আর এই ছিল আজকের বিরোধীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে যারা বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।